চলে এসেছি আবারও একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে শুরু করছি আজকের সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি তার নাম লেখেননি। আমি বর্ধমান শহরের 21 বছর বয়সী এক যুবক। হাতে তেমন কাজ না থাকায় প্রতি সন্ধ্যায় বন্ধুদের সাথে বেরিয়ে যেতাম বাইকে করে। সেবারও আমরা ঠিক করি বেড়াতে যাব। মাঘ মাসের শীত, গায়ে যেন কেউ ছুরি দিয়ে আঘাত করছে। কেন যে সোয়েটারটা আনলাম না, রাস্তার এক মিষ্টির দোকানে গরম রসগোল্লা করা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। বাঙালি মানুষ, শীতের দিনে অমন নলেন গুলের রসগোল্লা, তাই আর নিজেদের আটকাতে পারলাম না। সবাই মিষ্টি খাচ্ছি, এমন সময় রাস্তায় অন্ধকারের দিকে অনেকগুলি জোস্তা পোকা উড়ছিল। সেগুলি দেখে কটি কুকুর চিৎকার করছিল। রাত প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। দোকানদার দোকানে ঝাঁপ নামাতে লাগলো। আমাদের সে জিজ্ঞাসা করলো, আর কিছু নেবে তোমরা? উত্তরে বললাম, না না। আমার সাথে দোকানদারের কথোপকথন চলছিল। এমন সময় দেখি সুদীপ্ত হাতে মিষ্টির বাটিটা নিয়ে সেই জোস্তা পোকাগুলির দিকে এগোতে লাগলো। জোস্তা পোকাগুলিকে অন্ধকারের মধ্যে খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা হাত ধুয়ে মিষ্টির টাকাটা মিটিয়ে দিচ্ছিলাম। সুদীপ্তকে তারপর খুঁজতে লাগলাম। এই সুদীপ্ত, সুদীপ্ত, কোথায় গেলি? কোথায় গেল বল দেখি ছেলেটা? এক্ষুনি তো এখানেই ছিল। আমরা হন্যে হয়ে খুঁজছি। এমন সময় একবার কি মনে হলো, কুকুরগুলি যেদিকে মুখ করে চেঁচাচ্ছিল সেই দিকে দেখতে লাগলাম। আমার অনুমানটাই ঠিক। এই সুদীপ্ত, সুদীপ্ত, এই তোকে কতক্ষণ ধরে খুঁজছি আমরা, সাড়া দিচ্ছিস না কেন? এই দেখি চোখ খোলা অবস্থায় কোনো ঘোরের মধ্যে আছে। সে বলল, ওই মেয়েটা, ওই যে ওই মেয়েটা। কোন মেয়েটা? এই রাত 11টা বাজে, এখানে মেয়ে কোথায় পেলি তুই? আমরা তাকে তার বাড়িতে নিয়ে গেলাম। পরের দিন সকালে তার বাড়ি যেতেই তার মায়ের মুখে শুনলাম কাল রাত থেকেই সে নাকি জ্বরের ঘোরে ভুল ভাল বকছে। আমি কাল রাতের পুরো ঘটনাই তার মাকে বলি। তার মা ঘটনাটি শুনে যেন চিন্তায় পড়ে গেল। বিকেলে সুদীপ্তর বাবা বাড়ি এলো। তাকে পাশের গ্রামের মনসা মন্দিরে নিয়ে যাওয়া হলো। সেখানকার পূজারীকে ঘটনাটি বলতেই তিনি তার জেঠুর কথা বললেন। আমরা সেখানেই নিয়ে যাই। সুদীপ্তকে দেখে তিনি বললেন, পরীর দৃষ্টি পড়েছে এর ওপরে। সুদীপ্তর মা বলল, আপনি ছেলেটাকে সুস্থ করে দিন না দয়া করে। এরপর তিনি বিভিন্ন তন্ত্রক্রিয়া করে সুদীপ্তকে ঠিক করেন। সুদীপ্ত সুস্থ হলে তার মুখে আমরা জানতে পারি সে নাকি জোস্তা পোকাগুলিকে দেখি সেদিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এক সুন্দর দর্শনা মেয়েকে দেখে। মেয়েটির জামা কাপড় কেমন যেন আলাদা রকমের। মেয়েটির গা থেকে চাঁদের জ্যোৎস্নার মতো আলো বের হচ্ছিল। তাকে দেখার পরই নাকি সুদীপ্তর আর কিছু মনে নাই। আজ 5 বছর হয়ে গেছে। আমরা আর কোনোদিনই রাতে বাইরে বেরিয়ে মিষ্টির দোকানে মিষ্টি খেয়েও ভুল করেও হাত না ধুয়ে কোথাও যাই না। কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই জানাবেন। চলে যাচ্ছি পরের ঘটনায়। পরের ঘটনাটি যার সাথে ঘটে তিনি কোচবিহার থেকে লিখেছেন। আমি একজন সরকারি স্কুলের টিচার। আজ থেকে প্রায়
10 বছর আগে আমি যখন স্কুল টিচারের চাকরিটা পাই, তখন আমায় কোচবিহারেরই এক স্কুলে নিয়োগ করা হয়। আমি সেখানে সাধারণত ভূগোল সাবজেক্টটাই পড়াতাম। প্রায় প্রত্যেকটা ক্লাসই ভালোভাবে ক্লাস নিতাম, কিন্তু প্রধান শিক্ষকের আদেশে 10th ক্লাসটিকে কড়াভাবেই নিতে হতো, কারণ তাদের মাধ্যমিকে পাস করানোটা ছিল আমার দায়িত্ব। আমার ক্লাসের প্রায় ছাত্র ছাত্রী ভালো রেজাল্টই পাস করত, কিন্তু এদের মধ্যে ভালো নাম্বারে পরীক্ষায় উত্তীর্ণ হতো সোমা নামে একটি মেয়ে। শুনেছি সে নাকি স্কুলের পাশের গ্রামেই থাকে। রোজ সাইকেলে করে স্কুলে আসতো সে। সামনেই তাদের টেস্ট পরীক্ষা ছিল। এই বছরের মাধ্যমিকের ব্যাচটি অঙ্কে খুবই কাঁচা ছিল, তাই তাদের আর বেশি করে অঙ্কের ক্লাস নিতেন অঙ্কের টিচার। টেস্ট পরীক্ষার রেজাল্ট যেদিন বের হলো, তখন আমি সোমাকে দেখি। সে খুবই কষ্টে আছে। তার চোখগুলি দেখি ছলছল। সম্ভবত সে এতক্ষণ কাঁদছিল। তার বন্ধুদের জিজ্ঞাসা করতেই জানতে পারলাম সে নাকি অঙ্কে ফেল করেছে। পাশের মাস্টারগুলোকে বলতে শুনলাম, সারা বছর পড়বে না আর ফেল করলেই যত কান্না। তারা আমার থেকে সিনিয়র ছিল, তাই আমি আর তাদের কিছু বলার সাহস পেলাম না। ক্রমেই মাধ্যমিক এগিয়ে এলো। ভাবলাম সমস্ত পরীক্ষার্থীদের ডেকে তাদের একটু মনটাকে চিন্তামুক্তি করি। তাই কয়েকজনের সাথে দেখা করলাম। তাদের সাথে একটু খেলাধুলা ও কথাবার্তা বলে মনটাকে একটু হালকা করলাম। কিন্তু সোমার সাথে আমার আর দেখা হলো না। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষার ফলার দিনেও চলে এলো। সেদিন খুব ইচ্ছা হলো সবার সাথে দেখা করে জিজ্ঞাসা করি তারা কত নাম্বার পেল। স্কুলে ক্লাস নিচ্ছি এমন সময় স্কুলের ক্লার্ক এসে বলে যায়, এই বছরের মাধ্যমিকের পরীক্ষার্থীদের একজন মারা গেছেন। তাই প্রধান শিক্ষক মহাশয় বললেন সবাইকে 1 মিনিটের জন্যে নীরবতা পালন করতে হবে। তাই তিনি সবাইকে গ্রাউন্ডে ডাকছেন। স্কুলের ছাত্রছাত্রীদের মুখে শুনলাম সোমা নাকি গলায় দড়ি নিয়েছে, সে নাকি আত্মহত্যা করেছে, তার নাকি সমস্ত বিষয়ে 60-এর ঊর্ধ্বে নাম্বার এসেছিল, কিন্তু অঙ্কে উত্তীর্ণ হতে পারেনি। তাই এই কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। স্কুলে ছুটি হওয়ায় আমি তার বাড়িতে দেখতে গেলাম। তার বাবা তাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি আর থাকতে পারলাম না সেখানে। কয়েকদিন বাদ শনিবারে যখন আবার স্কুল যাই, তখন কয়েকটা ছাত্রী স্টাফ রুমে এসে আমাদের বলল, স্যার সোমা ফিরে এসেছে, আমরা তাকে স্কুলের বাথরুমে দেখতে পেলাম। আমি কথাটা বিশ্বাস না করে তাদের ক্লাসরুমে ফিরিয়ে দিলাম। স্কুল ছুটির সময় আমাদের অঙ্কের টিচার ভয় পেয়ে ছুটতে ছুটতে এসে প্রধান শিক্ষককে বললেন, স্যার আমি এক্ষুনি সোমাকে দেখতে পেলাম, ক্লাস 10-এর ঘরে সে ফ্যানেতে গলায় দড়ি নিয়ে ঝুলছে। কি ভয়াবহ দৃশ্য স্যার। হেড স্যার তাকে শান্ত করে বাড়ি পাঠালেন। সোমবারে আমি যখন স্কুল ঢুকলাম, তখন দেখি গ্রামের কয়েকজন হেড স্যারকে ঘিরে ধরে বলছেন, স্যার আপনারা ভালো করে দেখে দরজাগুলি তালা দেন না। শনিবার ও রবিবার রাতে কোনো মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল, তাই কয়েকজন মিলে আমরা দরজাটা ভাঙতে বাধ্য হই, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কোনো বাচ্চা হয়তো রয়ে গিয়েছিল, আমরা হয়তো তাকে আর খুঁজে পাইনি। কয়েক সপ্তাহ এইভাবেই ক্লাসরুমের মধ্যে ও বাথরুমের মধ্যে তার গলার আওয়াজ ও তাকে দেখা পাওয়া যায়। স্কুলের ঘর থেকে কান্নার আওয়াজ পাওয়ার ছাত্রীরা খুবই ভয় খাচ্ছিল। তাই গ্রামের লোক ও স্কুলের কয়েকজন মিলে আমরা
সোমার বাড়ি গিয়ে তার আত্মার শান্তির ব্যবস্থা করতে বলি। সব ঘটনার কথা বলার পর তারা এটিতে সহমত জানিয়ে ঠিক করলো এটির একটা ব্যবস্থা করবেন তারা। রাতে ঘুমিয়েছি, এই সময় স্বপ্নে সোমাকে দেখতে পাই। আমি এসছি স্যার, আপনি আমার খুবই পছন্দের শিক্ষক ছিলেন স্যার। আজও সেই দিনের কথা মনে পড়ে এবং মনটি মাঝে মধ্যে কষ্টে ভরে ওঠে। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।